আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি আরও আশা করি শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে নিয়মিত জীববিজ্ঞান অনলাইন ক্লাস ফলো করছো এবং সেই অনুযায়ী বাসায় তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়, যার শিরোনাম মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শ্বসন। শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করি আমাদের আজকের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা। আমাদের তৃতীয় অধ্যায় থেকে আজকের পাঠ মুখ গহ্বর ও পাকস্থলীতে খাদ্য পরিপাক। আমাদের আজকের পাঠ মুখ গহ্বর ও পাকস্থলীতে খাদ্য পরিপাক। তাহলে চলো শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জেনে নিই পরিপাক কি, পরিপাকের সংজ্ঞা। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে দেহে গৃহীত জটিল খাদ্য উপাদানসমূহ বিভিন্ন এনজাইমের সহায়তায় বিশ্লিষ্ট হয়ে বিপাক ক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী সরল তরল শোষণ ও আত্তীকরণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। শিক্ষার্থীরা, আরেকবার লক্ষ্য করো, পরিপাকের সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে দেহে গৃহীত জটিল খাদ্য উপাদানসমূহ বিভিন্ন এনজাইমের সহায়তায় বিশ্লিষ্ট হয়ে বিপাক ক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী সরল তরল শোষণ ও আত্তীকরণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব পরিপাক তন্ত্রের সংজ্ঞা। যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শ্বসন ক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র বা পুষ্টিতন্ত্র বলে। আবার বলছি, লক্ষ্য করো, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শ্বসন ক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র বা পুষ্টিতন্ত্র বলে। শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, মানবদেহের পরিপাক তন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত। মানবদেহের পরিপাক তন্ত্র মূলত পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি নিয়ে গঠিত। মানবদেহের পরিপাক তন্ত্র পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থির সমন্বয়ে গঠিত। পরিপাক নালীর মধ্যে রয়েছে মুখ ছিদ্র থেকে পায়ু পর্যন্ত সমস্ত সংশ্লিষ্ট অঙ্গগুলো পরিপাক নালীর অন্তর্ভুক্ত এবং পরিপাক গ্রন্থির মধ্যে রয়েছে যকৃৎ, পিত্তথলি এবং অগ্ন্যাশয়। এই পরিপাক নালীর মধ্যে মুখ ছিদ্র থেকে পায়ু পর্যন্ত সংশ্লিষ্ট যে অঙ্গগুলো আছে, শুরুতেই লক্ষ্য করো, রয়েছে নাসিকা গহ্বর, মুখ গহ্বর, অন্ননালী, রয়েছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের পরে রয়েছে পাকস্থলী, পাকস্থলীর পরে রয়েছে ডিউডেনাম, বৃহদান্ত, কোলন, সিকাম, আচ্ছা অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স লক্ষ্য করো, রয়েছে ইলিয়াম, রয়েছে মলাশয় এবং সবশেষে রয়েছে পায়ুছিদ্র এবং এর মাঝেই রয়েছে যকৃৎ, রয়েছে পিত্তথলি এবং রয়েছে অগ্ন্যাশয়, পাতার মতো যে অংশটি। শিক্ষার্থীরা, তোমরা এই সমস্ত অঙ্গের যে স্থানসমূহ বা অঙ্গের যে চিত্রটি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং চিহ্নিতকরণটিও ভালোভাবে লক্ষ্য করবে এবং এই চিত্রটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপরে লক্ষ্য করো শিক্ষার্থীরা, রয়েছে মানুষের দন্ত সংকেত। কারণ আমরা জানি মুখ ছিদ্র উন্মুক্ত করার মাধ্যমে খাদ্যবস্তু আমাদের মুখ গহ্বরে প্রবেশ করে এবং এই মুখ গহ্বরে প্রবেশ করার পরে প্রথমেই খাদ্যকে কাটাছেঁড়া, পেষণ, হজম উপযোগী ছোট ছোট টুকরোয় পরিণত করে আমাদের এই দাঁত। দাঁতের মাধ্যমে মূলত প্রথমে খাদ্যগুলো ছোট ছোট টুকরোয় পরিণত হয়, যার ফলে আমরা সহজেই তাদেরকে অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে পাঠাতে পারি। তাহলে মানুষের দন্ত সংকেত যদি লক্ষ্য করো, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণত উভয় চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত থাকে। উভয় চোয়াল, নিম্ন চোয়াল এবং ঊর্ধ্ব চোয়াল, দুই চোয়াল মিলিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের 16টি করে মোট 32টি দাঁত থাকে এবং উভয় চোয়ালের প্রতি অর্ধাংশে 4 রকমের দাঁত রয়েছে। তোমরা যদি চিত্রটি লক্ষ্য করো, যে প্রতি চোয়ালের অর্ধাংশে অর্থাৎ উভয় চোয়ালের প্রতি অর্ধাংশে 4 রকমের দাঁত রয়েছে। যেমন শুরুতেই লক্ষ্য করো, একটি রয়েছে কর্তন বা ইনসিসর দাঁত দুটি,
কর্তন বা প্রথমে কর্তন বা ইনসিসর দাঁত রয়েছে দুটি, রয়েছে ছেদক বা ছেদন বা ক্যানাইন দাঁত একটি আছে, প্রিমোলার বা অগ্রপেশন দাঁত দুইটি এবং রয়েছে মোলার বা পেশন দাঁত তিনটি। উভয় চোয়ালের প্রতি অর্ধাংশে এরকম 4 ধরনের দাঁত রয়েছে। এটা মনে করো ঊর্ধ্ব চোয়ালের অর্ধাংশ, এই অর্ধাংশে একই রকম দাঁত রয়েছে এবং নিম্ন চোয়ালেও প্রতি অর্ধাংশে এরকম 4 ধরনের দাঁত রয়েছে। ইনসিসর দুইটি, ক্যানাইন একটি, প্রিমোলার দুইটি এবং মোলার হচ্ছে তিনটি। এবং স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা, ধরন, অবস্থান, বিন্যাস যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা, ধরন, অবস্থান, বিন্যাস যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে। এখন এই দন্ত সংকেত আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণত যে প্রতি চোয়ালের অর্ধাংশের মোট দাঁতের সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করলে যে 2 দিয়ে গুণ করে উভয় চোয়ালের দাঁতের সংখ্যা যোগ করলে আমরা মোট দাঁতের সংখ্যা পাবো। প্রতি চোয়ালের অর্ধাংশের মোট দাঁতের সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে উভয় দাঁতের সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে মোট দাঁতের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে যদি আমরা এখানে চিন্তা করি যে ঊর্ধ্ব চোয়ালের অর্ধাংশের স্থায়ী দাঁত হচ্ছে ইনসিসর দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুইটা এবং মোলার তিনটা ইন্টু 2, এবং এটা হচ্ছে নিম্ন চোয়ালের অর্ধাংশের স্থায়ী দাঁত যেটা ইনসিসর দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুইটা এবং মোলার হচ্ছে তিনটা। এখন এই উভয় চোয়ালের অর্ধাংশের দাঁতকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 3 2 5 আর 1 6, 6 2 8, 8 2 16, নিচেও সেম 3 2 5 আর 1 6, 6 2 8, 8 2 16। এখন এই প্রতি চোয়ালের অর্ধাংশের দাঁতকে আমরা যোগ করব, 16 যোগ 16 মোট 32। তাহলে আমরা যদি প্রতি চোয়ালের দাঁতের অর্ধাংশের দাঁতগুলোকে যোগ করি তাহলে আমরা মোট দাঁতের সংখ্যা পাবো, সেটা হচ্ছে 32। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের উভয় চোয়ালে মোট 32টি দাঁত থাকে। এভাবে আমরা দন্ত সংকেত দিয়ে দাঁতের সংখ্যা বের করতে পারবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর দুধ দাঁতের ক্ষেত্রে সাধারণত প্রিমোলার দাঁত অনুপস্থিত থাকে। দুধ দাঁতে সাধারণত প্রিমোলার দাঁত অনুপস্থিত থাকে এবং সেক্ষেত্রে মোলার দাঁত থাকে দুইটি। তাহলে ইনসিসর দুইটি, ক্যানাইন একটি এবং মোলার দুইটি। নিম্ন চোয়ালেও ইনসিসর দুইটি, ক্যানাইন একটি এবং মোলার দুইটি। উপরে 5টি, নিচের 5টি। 5 into 2, 5 into 2, 10 10, 10 10 যোগ করে 20। সাধারণত দুধ দাঁতের সংখ্যা থাকে 20টি। আশা করি তোমরা দন্ত সংকেত বুঝতে পেরেছ। এরপরে লক্ষ্য করো মুখ গহ্বরে পরিপাকে লালা গ্রন্থি। সাধারণত দাঁত দিয়ে খাদ্যকে টুকরো টুকরো করে পরিণত করার পর লালা মিশ্রিত হয়ে খাদ্যকে পিচ্ছিল এবং কর্তন পেশন এর উপযোগী করে তোলে। তাহলে খাদ্য টুকরো টুকরো হওয়ার কাজে খাদ্য গলৎকরণে এই লালা গ্রন্থির অবদান রয়েছে, কারণ লালা মিশ্রিত হয়ে খাদ্য পিচ্ছিল হয় যা পরবর্তীতে অন্ননালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করতে সহায়তা করে। এই মানুষের মুখের ভিতরে গুরুত্বপূর্ণ 3টি লালা গ্রন্থি রয়েছে। আমাদের মুখের ভিতরে গুরুত্বপূর্ণ 3টি লালা গ্রন্থি রয়েছে: প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এবং সাবম্যান্ডিবুলার গ্রন্থি। মূলত এই 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে আমাদের মুখের ভিতরে। প্যারোটিড গ্রন্থি 1 জোড়া, সাবলিঙ্গুয়াল গ্রন্থি 1 জোড়া এবং সাবম্যান্ডিবুলার গ্রন্থি 1 জোড়া। এবং এই লালা গ্রন্থি থেকে দৈনিক লালাক্ষরণ হয় 1200 থেকে 1500 মিলি এবং লালারসে পানির পরিমাণ থাকে 95.5% এবং লালাক্ষরণ হয় সেরাস ও মিউকাস কোষ থেকে। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো এই 3 জোড়া লালা গ্রন্থির অবস্থান সম্পর্কে। শুরুতেই রয়েছে প্যারোটিড গ্রন্থি। সাধারণত প্রতি কানের নিচে রয়েছে একটি করে মোট 2টি প্যারোটিড গ্রন্থি। প্রতি কানের নিচে রয়েছে একটি করে মোট 2টি প্যারোটিড গ্রন্থি। 2 নম্বরে রয়েছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। প্রতি ম্যান্ডিবল বা নিম্ন চোয়ালের কৌণিক অঞ্চলের নিচে একটি করে মোট 1 জোড়া সাবম্যান্ডিবুলার গ্রন্থি বিদ্যমান। প্রতি ম্যান্ডিবল বা নিম্ন চোয়ালের কৌণিক অঞ্চলের নিচে একটি করে মোট 1 জোড়া সাবম্যান্ডিবুলার গ্রন্থি
বিদ্যমান। এরপরে ৩ নম্বরে রয়েছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, জিহ্বার নিচে অবস্থান করে একজোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি। শিক্ষার্থীরা তোমরা এই ৩ জোড়া লালা গ্রন্থির অবস্থান মুখস্থ করে ফেলবে। এই ৩ জোড়া লালা গ্রন্থির অবস্থান তোমাদের এমসিকিউর জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এখন আমরা জানবো মুখ গহ্বরে খাদ্যের যান্ত্রিক পরিপাক সম্পর্কে। মুখ গহ্বরে খাদ্যের যান্ত্রিক পরিপাকের মধ্যে রয়েছে চূর্ণকরণ, যেটা আগে বললাম যে মুখ ছিদ্র দিয়ে খাদ্য মুখ গহ্বরে প্রবেশ করার পর সাধারণত দাঁতের মাধ্যমে খাদ্য চূর্ণকরণ বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে থাকে। তারপরে রয়েছে স্বাদ গ্রহণ, সাধারণত জিহ্বার সাহায্যে খাদ্যের স্বাদ গ্রহণ করে থাকি আমরা। তারপরে রয়েছে পিচ্ছিলকরণ, সাধারণত লালা গ্রন্থি থেকে লালার মিশ্রিত হওয়ার ফলে খাদ্য পিচ্ছিল হয়। এরপর রয়েছে গলৎকরণ, খাদ্য পিচ্ছিল হওয়ার পরে সেটা গলৎকরণে সহায়তা করে। এবং রয়েছে জীবাণুনাশক, সাধারণত লালারসে লাইসোজাইম নামক এনজাইম রয়েছে যা খাদ্যে উপস্থিত থাকা যে ব্যাকটেরিয়া সেটাকে ধ্বংস করে, খাদ্যকে জীবাণু নাশ করে। এবং সবশেষে রয়েছে দ্রবীভূতকরণ, এবং খাদ্যকে দ্রবীভূত করতেও লালারস সহায়তা করে। সাধারণত এই হচ্ছে মুখ গহ্বরে খাদ্যের যান্ত্রিক পরিপাক। এরপরে রয়েছে মুখ গহ্বরে খাদ্যের রাসায়নিক পরিপাক। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মুখ গহ্বরে সাধারণত শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়, কিন্তু প্রোটিন বা লিপিড জাতীয় খাদ্যের কোনো পরিপাক মুখ গহ্বরে হয় না। মুখ গহ্বরে সাধারণত জটিল শর্করা টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয়ে মল্টোজে পরিণত হয় এবং পরবর্তীতে মল্টেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হয়। এই হচ্ছে মুখ গহ্বরে খাদ্যের রাসায়নিক পরিপাক। সাধারণত আবার বলছি, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাকে মুখ গহ্বরে হয়। লালায় উপস্থিত যে টায়ালিন এনজাইম তা জটিল শর্করাকে আদ্র বিশ্লেষিত করে মল্টোজে পরিণত করে এবং মল্টেজ এনজাইমের সহায়তায় ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এবং প্রোটিন এবং লিপিড জাতীয় খাবারের কোনো পরিপাক মুখ গহ্বরে হয় না, শুধুমাত্র লালা মিশ্রিত হয়ে খাদ্য পিচ্ছিল এবং নরম হয় এবং সেটা অন্ননালী হয়ে পরবর্তীতে পাকস্থলীতে চলে যায়। এরপরে রয়েছে পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক। মুখ গহ্বরের পর খাদ্য পাকস্থলীতে চলে আসে এবং পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক হয়। যান্ত্রিক পরিপাক লক্ষ্য করো, রয়েছে পিচ্ছিলকরণ, পাকস্থলীতে উপস্থিত থাকা বিভিন্ন এনজাইমের সহায়তায় খাদ্যদ্রব্য পিচ্ছিল হয়। এবং রয়েছে সুরক্ষা, খাদ্যবস্তুর সুরক্ষাও প্রদান হয় পাকস্থলীতে। রয়েছে জীবাণুনাশক ক্রিয়া, পাকস্থলীতে উপস্থিত যে প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ থেকে নিঃসৃত এই সেলের প্রভাবে খাদ্য জীবাণুমুক্ত হয়। রয়েছে সক্রিয়করণ, পাকস্থলীতে খাদ্যের সক্রিয়করণও হয়। এরপরে রয়েছে পাকস্থলী পেশির ক্রিয়া, পাকস্থলীতে পেশি ঐচ্ছিক সংকোচন ঘটে এবং এর ফলে খাদ্যবস্তু খাদ্যদলার নিচে অবস্থান করে। এ হচ্ছে পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক। এরপরে রয়েছে পাকস্থলীতে খাদ্যের রাসায়নিক পরিপাক। শিক্ষার্থীরা, পাকস্থলীতে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, কারণ পাকস্থলীতে শর্করা পরিপাকের কোনো এনজাইম থাকে না, তাই পাকস্থলীতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। কিন্তু প্রোটিন এবং লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হয়। প্রোটিন বা আমিষ পরিপাক সাধারণত পাকস্থলীতে উপস্থিত পেপসিন এনজাইম প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করে প্রথমে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করে, কেসিনকে আদ্র বিশ্লেষিত করে প্যারাকেসিন এবং পেপটাইডে পরিণত করে। সেক্ষেত্রে রেনিন এবং ক্যালসিয়াম আয়ন এনজাইম হিসেবে কাজ করে এবং সেখানে পেপসিন এনজাইমের সহায়তায় পেপটোনে পরিণত হয়। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো যে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পাকস্থলীতে পেপসিনের সহায়তায় আদ্র বিশ্লেষিত প্রোটিওজ প্লাস পেপটোনে পরিণত হয়। কেসিন, রেনিন ও ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্যারাকেসিন প্লাস পেপটাইডে পরিণত হয় এবং প্যারাকেসিন পেপসিন এনজাইমের সহায়তায় আদ্র বিশ্লেষিত হয়ে পেপটোনে পরিণত হয়। শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি একটু বলে রাখি,
যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের আমাদের বডিতে শোষণযোগ্য রূপ হচ্ছে গ্লুকোজ, এবং আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের আমাদের শোষণযোগ্য রূপ হচ্ছে বা শোষিত রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং প্রোটিন বা লিপিডের আমাদের শোষণযোগ্য রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে পাকস্থলীতে আমিষ বা প্রোটিন জাতীয় খাবারের আমাদের শোষণযোগ্য রূপ এখনো আসেনি, তার মানে এটার সম্পূর্ণ পরিপাক এখনো সম্পন্ন হয়নি। পরবর্তীতে ক্ষুদ্রান্তে গিয়ে এটা আমাদের শোষণযোগ্য রূপ যে অ্যামাইনো অ্যাসিড সেখানে পরিবর্তিত হবে। এখানে শুধুমাত্র প্রোটিন বা আমিষ জাতীয় খাবার প্রোটিউস, পেপটন, প্যারাক্যাসিন এবং পেপটাইডে পরিণত হয়েছে এবং পরবর্তীতে তা ক্ষুদ্রান্তে গিয়ে অ্যামাইনো অ্যাসিড আমাদের শোষিত রূপে পরিণত হবে। এবং এখন আমরা দেখব পাকস্থলীতে চর্বি বা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক। পাকস্থলীতে চর্বি বা লিপিড জাতীয় খাবারের পরিপাকের জন্য লাইপেজ এনজাইম উপস্থিত আছে। এই লাইপেজ এনজাইমের সহায়তায় চর্বি বা লিপিড জাতীয় খাবার বিশ্লেষিত হয়ে আমাদের যে শোষিত রূপ ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত হয়। তাহলে শিক্ষার্থীরা এই ছিল পাকস্থলীতে খাদ্যের রাসায়নিক পরিপাক, যেখানে কার্বোহাইড্রেটের কোনো পরিপাক হয় না, কারণ কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম পাকস্থলীতে নেই। আর প্রোটিন বা আমিষ জাতীয় খাবারের সেখানে পরিপাক হয় এবং একই সাথে লিপিড জাতীয় খাবার লাইপেজ এনজাইমের সহায়তায় আন্তঃবিশ্লেষিত হয়ে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত হয়। শিক্ষার্থীরা এই ছিল তাহলে মুখ গহ্বর এবং পাকস্থলীতে খাদ্যের পরিপাক সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা অবশ্যই ক্লাসটি ভালোভাবে করবে এবং বাসায় তোমরা বইটি খুলে অবশ্যই পড়বে, তাহলে বিষয়গুলো অতি সহজেই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আর পড়া শেষে তোমাদের জন্য আজকের যে বাড়ির কাজ লক্ষ্য করো, ছোট ছোট কিছু প্রশ্ন রেখেছি। শুরুতে আছে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না কেন? আশা করি তোমরা ধরতে পারছো, কারণ আলোচনার মধ্যে আমি বারবার বলেছি। তারপরে রয়েছে খ, মানবদেহের পরিপাক গ্রন্থিগুলো কি কি? গ, মুখ গহ্বরে প্রোটিন পরিপাক হয় না কেন? ঘ, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক ব্যাখ্যা করো। এবং সবশেষে ও, পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্য পরিপাক ব্যাখ্যা করো। ছোট ছোট প্রশ্ন করে দিয়েছি যেন বিষয়গুলো তোমরা আরো ভালোভাবে পড়তে পারো, এবং এই বিষয়টি ভালোভাবে বোঝার পরে এই রিলেটেড যে জ্ঞান সৃজনশীল প্রশ্ন আছে তোমার বইয়ের অনুশীলনীতে প্লাস নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, সেগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।